আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে আমাদের পৃথিবী থেকে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের এক স্টার, একসময়ের পর্দা কাঁপানো স্টার, ১০০ উপরে সিনেমায় অভিনয় করা নায়ক জাভেদ। উনার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। আজকে জাভেদ সাহেবের কিছু জানা অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। উনাকে নিয়ে একটু স্মৃতিচারণ করব আজকের এই কনটেন্টে। শাবানা, ববিতা, ইভেন শাকিব খানের সিনেমাতেও কিন্তু জাভেদ অভিনয় করেছেন। চলেন একটু জাভেদ সম্পর্কে আমরা জানি। জাভেদ সাহেব কিন্তু বসবাস করতেন উত্তরা ১৪ নম্বর সেক্টরে। তার সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল আমাদের অভিনয় শিল্পী সঙ্গের পিকনিকে। শেষ বয়সেও কিন্তু তিনি নায়কের বেশেই সেই সাদা সাফারি, সাদা বুট, সাদা শু, ম্যাচিং করে কানের দুল এগুলো পরেই সে শেষ বয়স অব্দি নায়কের গেটআপে সে চলাফেরা করত। শেষের দিকে কিছু নিম্নমানের কাজে তিনি অভিনয় করেছেন হয়তো আর্থিক সংকটের কারণে বা কাজটাকে ভালোবাসেন বলে কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবার কারণে। জীবদ্দশায় তিনি ১০০ টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। তার সঙ্গে নায়িকা হিসেবে কাজ করেছেন শাবানা, ববিতা, সুচরিতা ওনাদের মতো লিজেন্ডারি অ্যাক্টর নায়িকারা। ইলিয়াস জাভেদ সাহেবের আসল নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি আপনাদের সঙ্গে আলোচনা করছি। 'নিশান' তার জীবনের সবচাইতে সফলতম সিনেমা। যেখানে তিনি কালু চরিত্রে বা কালু খাঁ চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ব্যাপক জনপ্রিয়তা পান। তারপরে তিনি অভিনয় করেন 'মালকা বানু', 'চন্দনদ্বীপের রাজকন্যা', 'পায়েল' সহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। 'মালকা বানু' সিনেমার মাধ্যমে তিনি নৃত্য পরিচালক হিসেবেও খ্যাতি পান। ৭০, ৮০ এবং ৯০ এর দশক পর্যন্ত তিনি নায়কের পাশাপাশি নৃত্য পরিচালক হিসেবেও কাজ করেছেন। আমাদের দেশে নৃত্য পরিচালক নায়ক হয়েছে এরকম আমার একমাত্র উদাহরণ হিসেবে আমার কাছে মনে হয় জাভেদ সাহেবই একজন। আর নৃত্য পরিচালক হিসেবে নায়ক হয়েছে ভারতের একজন কি চিনি প্রভুদেবা। এই ২ জনকে আমি চিনি, জানি। এর বাইরে আমার খুব একটা জানাশোনা নেই। আপনারা জেনে থাকলে কমেন্টে আমারে একটু জানাবেন। অন্যান্য উনার যে সিনেমাগুলো আছে সেগুলো হচ্ছে 'রাজকুমারী চন্দ্রবান', 'সাহেব বিবি গোলাম', 'পাপী শত্রু', 'আজও ভুলিনি', 'অনেকদিন আগে', 'রক্ত শপথ', 'কাজল রেখা', 'রাজনন্দিনী', 'সুলতানা', 'ডাকু', 'তিন বাহাদুর', 'আব্দুল্লাহ', 'রাখাল রাজা'। আজকে আমি জাভেদ সাহেবের একটা সিনেমা বসে দেখছিলাম এবং তার সেই সিনেমার ঢং, সিনেমার অভিনয়ের যে একটা তার আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। সে তার মতো করে পর্দায় আবির্ভাব হইত। সাংবাদিক মাহফুজুর রহমান তার ওয়ালে সুন্দর একটা আর্টিকেল আজকে লিখেছে তাকে নিয়ে। সেখানে জাভেদ সাহেবের জাভেদ হয়ে ওঠার গল্প দারুণভাবে ফুটে উঠেছে। সেই গল্পের একটা জিস্ট আপনাদেরকে জানাই। ১৯ আট হ্যাঁ, ১৯০০ আ ১৮৪৪ সালের ফরাসি বিখ্যাত উপন্যাস 'কার্সিকান ব্রাদার্স' একটা উপন্যাস ছিল। সেই উপন্যাস নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চে নাটক হয়েছে, বিভিন্ন দেশে সিনেমা হয়েছে। তো ১৯৭১ সালে ওই নোবেল থেকে নির্মিত হয় তামিল ছবি 'নিরাম নিরুপ্পাম'। 'নিরাম নিরুপ্পাম' সেটা ১৯৭১ সালে। পরের বছর ১৯৭২ সালে ছবিটা রিমেক হয় বোম্বেতে। সেই ছবির নাম রাখে 'গোরে অর কালে'। 'গোরে অর কালে'। তামিল অভিনেতা এমজিআর অভিনীত দ্বৈত চরিত্র করেছিল 'নিরাম নিরুপমে'। আর এই 'গোরে অর কালেতে' করেছিল রাজেন্দ্র কুমার। ওই সময় একটা চল ছিল বাংলাদেশে যে দিল্লিতে
বা ভারতে কোনো সিনেমা হইলে একেবারে বোম্বের সিনেমা কপি করত। কলকাতার ছবি না। তামিল ছবিও না, বোম্বের ছবি কপি করত বাংলাদেশে। একেবারে ইয়ে নিয়ে আসতো। সত্য কিনে নিয়ে এসে সিনেমা বানাইতো। এরকমও রেকর্ড আছে। 'কেয়ামত থেকে কেয়ামত' কিন্তু তার অন্যতম একটা উদাহরণ সালমান শাহের। তো যাই হোক, এই যখন ভারতে গড়ে ওর কালে হইল, তখন বাংলাদেশে ইবনে মিজান ওই সময়ে খুব জনপ্রিয় একজন পরিচালক। তো ইবনে মিজান চিন্তা করল যে এই সিনেমাটা তিনি বাংলাদেশে বানাবেন। প্রোডিউসার খোঁজা শুরু করল। মধুমিতা সিনেমা হলের তখন একটা প্রোডাকশন হাউস ছিল। সেই মধুমিতা মুভিজ, সেই প্রোডাকশন হাউস থেকে টাকা বিনিয়োগ করার জন্য তারা প্রস্তুত হইল। এখন মধুমিতা মুভিজ রেডি টাকা দেবার জন্যে, ইবনে মিজান রেডি সিনেমা বানাবার জন্যে, গল্পও রেডি হয়ে গেল। হুবহু হিন্দি ভাষায় তো আর স্ক্রিপ্টটা হবে না, বাংলা ভাষায় স্ক্রিপ্টটা হইছে। বাংলার পারিপার্শ্বিক পরিবেশ, লোকেশন সবকিছু মিলিয়ে স্ক্রিপ্টে কিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন এসেছে। ডায়ালগে কিছু পরিবর্তন এসেছে। এখন তো নায়ক খোঁজার পালা। কে করবে এই দ্বৈত চরিত্র? এর মধ্যে আবার একজন বড়লোক বরেন্দ্রী পরিবারে বসবাস, আরেকজন বস্তিতে বসবাস করে। একজন কালো, একজন ফর্সা। একজন হাত বাঁকা, মুখ দিয়ে লালা পড়ে, আর খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটে। এখন এরকম একটি চরিত্র করবার জন্যে জাফর ইকবাল ওই সময় খুব রিকোয়েস্ট করলেন। জাফর ইকবাল আবার মধুমিতা মুভিজের রিলেটিভ, আত্মীয় সম্পর্ক। তো পরিচালক ইবনে মিজান তার স্ক্রিন টেস্ট নিল। তার একটা ছোট্ট রিল শুট করল তাকে কস্টিউম-টস্টিউম দিয়ে ওই সময়ে, সেই ৭৩-৭৪ সালে। তো সেই রিল শুট করার পরে যখন ইবনে মিজান দেখলো প্রিন্ট আউট করে, সেটা তার আর মনে ধরল না। এখন ইবনে মিজান তো খুব আ মন খারাপ। সে সিনেমা হয়তো করবেই না, নিশান সিনেমাটা ওই সময়। বাংলায় নাম নাম দেওয়া হলো নিশান সিনেমাটা। তো এই সময়ে তার চোখে পড়ল জাভেদ সাহেবকে। আর জাভেদ ওই সময় ছোটখাটো কয়েকটা সিনেমা করেছে, খুব বেশি নাম করা নাই। আর ইবনে মিজান সেই সময়ে মার্কেটের সবচাইতে হিট ডিরেক্টর। তো এই জাভেদ প্রপোজাল পায়া সে তো খুশি, খুব খুশি সে এই সিনেমা করবে। ১ সপ্তাহ সে রিহার্সাল দিল। প্রচুর চকোলেট খাইলো ঠোঁট মুখ থেকে লালা ফেলার জন্যে। শরীরে কালো রং মাখলো এবং ১ সপ্তাহ পরে গিয়ে বেঙ্গল স্টুডিওতে সে গিয়ে স্ক্রিন টেস্ট দিল এবং তারপরে গিয়ে এমনি মিজানের মনোপুত হইল যে না, এইবার করা যেতে পারে জাভেদকে নিয়ে নিশান সিনেমাটা। অবশেষে সিনেমা নির্মাণ হইল। জাভেদ, আ ববিতা, সিনেমা রিলিজ হলো ১৯৭৭ সালে এবং ওই সিনেমা সুপার ডুপার হিট। টানা কয়েক বছর সিনেমাটা বিভিন্ন সিনেমা হলে চলল। এবং ১৯৭৭ সালে জাভেদের এই নিশানের সঙ্গে আরো ৬ টি সিনেমা সুপার হিট হয়েছিল। এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি ওই সময় থেকে ব্যবসা সফল সিনেমার মুখ দেখা শুরু করল। ব্যবসা মানে একটা চাকচিক্য, একটা পয়সার মুখ দেখা শুরু করল। এবং ৭০, ৮০ এবং ৯০ এর দশক পর্যন্ত জাভেদ ফোক ফ্যান্টাসি সিনেমার একচ্ছত্র রাজপুত্র ছিল। ওই সময় ফোক গল্প খুব ভালো চলত। এবং জাভেদকে টক্কর দেওয়ার মতো আর কেউ ছিল না সেই সময়। একাধারে তিনি ১০০ র উপরে সিনেমা করলেন। শেষ দিকে এসে জাভেদের একটু ভাটা পড়ে তার ক্যারিয়ারে। তবে তিনি যে কাজগুলো করে গেছেন, তিনি যে সিনেমাগুলো দিয়ে গেছেন, ইন্ডাস্ট্রিকে তিনি যা দিয়ে গেছেন, তা মানে ভুলে যাবার মতো নয়। তার সময়ে সে যথেষ্ট করে গেছেন। তার এবং ববিতার ছোট একটি গান এখনো মানুষ শোনে। এখনো বিভিন্ন জায়গায় রিমেক হয়।
গানটি হচ্ছে 'চুপি চুপি বলো কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ শুনে যাবে।' জাভেদ চলে গেছেন। জীবদ্দশায় হয়তো তিনি আ খুব বড় কোনো অ্যাওয়ার্ড বা তাকে নিয়ে খুব বড় কিছু হয় নাই। তাকে সম্মান জানানো হয় নাই। মৃত্যুর পরে এখন তাকে নিয়ে অনেক আলোচনা হবে। তাকে সম্মান দেওয়া হবে। অনেকেই এখন চোখের পানি ফেলবেন। তার খোঁজ খবর নিতে পারে নাই, খোঁজ খবর নেওয়া হয় নাই। এ ধরনের অনেক গল্প এখন সামনে আসবে। তবে এইটা কখনোই কাম্য নয়। আমাদের দেশে এখনো যারা সিনিয়র নায়ক, নায়িকা, শিল্পী বেঁচে আছেন, এখনো জীবদ্দশায় তারা একটু সুন্দরভাবে বেঁচে থাকতে চান। তারা চান তাদের একটু খোঁজ খবর নেওয়া হোক। তারা চান কাজে না ডাকলেও কাজের সঙ্গে যেন তাদেরকে সম্পৃক্ত রাখা হয়। যেমনটা আমরা পাশের দেশেই ভারতে দেখি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বলেন, বিভিন্ন জি সিনে অ্যাওয়ার্ড বলেন, বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলোতে অনেক সিনিয়র শিল্পীদের দেখি সামনের সারিতে বসে থাকেন। তারা কিন্তু ওই সময়ে কোন সিনেমার সঙ্গে যুক্ত নন। কিন্তু তাদেরকে মনে রেখেছে তাদের ইন্ডাস্ট্রি। আর আমাদের ইন্ডাস্ট্রি যতদিন হাতে সিনেমা আছে, যতদিন পকেটে পয়সা আছে, ততদিন মনে রাখে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রির শিল্পীরা। এমনটা না হোক।